এখন দেখবেন সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল। প্রিয় দর্শক, স্বাগত সবাইকে। সপ্তাহ ঘুরে আবারও বুধবার আপনাদের সঙ্গে হাজির হয়েছি সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠান নিয়ে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির এই সময়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন 3 সিনিয়র সাংবাদিক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হাতের বাপাকে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, পরিচালক বার্তা ৭১ টেলিভিশন। রয়েছেন জনাব নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি, এবং রয়েছেন জনাব রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি। আপনাদের 3 জনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আমরা চলমান ঘটনা নিয়ে আলোচনা করব। রেজা ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আজকে হাজিরা দেননি। আদালত 5 এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। বেশ কটি আবেদন করেছেন বিএনপির আইনজীবীরা, তবে আদালত বলেছেন যে তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা সেটা বহাল থাকবে। একে তো হরতাল, অবরোধ, নানা ধরনের ঘটনা, রাজনীতিতে অস্থিরতা, তার মধ্যে আবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের গুঞ্জন, এ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। আপনি কি মনে করেন এই বিষয়টি রাজনীতির উনুনে কিছুটা বাড়তি উত্তাপ ছড়াবে? ধন্যবাদ। প্রথম কথা হলো, আপনি যেটা প্রথমে বলেছেন যে আজকে হাজিরা দেন না, উনি তো হাজিরা দেনই না। প্রায় 63 বা 64 বার তিনি হাজিরা দেননি। এটাই তো স্বাভাবিক, উনি হাজিরা দেন না। নর্মাল থাকলে উনি যান না। জর্জ অরওয়েলের একটা বিখ্যাত উপন্যাস ছিল অ্যানিমেল ফার্মস, সেখানে একটা ডায়লগ ছিল, অল অ্যানিমেলস আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। আমরা যদি এই কথাটাকে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে রূপান্তর করি, তাহলে আইনের চোখে সবাই সমান, কিন্তু কেউ কেউ বেশি সমান। উনি সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, আইনের প্রতি অগাধ শ্রদ্ধা তার, সেই জন্য তিনি 63 বার 64 বার আদালতে হাজিরা দেবেন না। তাকে আদালতে নিতে গেলে শর্ত দিতে হবে যে তাকে জামিন দিতে হবে এবং ওই কার্যালয়ে তাকে আবার ফেরত দিতে হবে। বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক কি এরকম একটা সুবিধা পাবে? এই প্রশ্নটা কিন্তু আজকে, ওই যে বললাম, সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, কেউ কেউ বেশি সমান আইনের চাইতেও। একই অবস্থা সরকারের দিক থেকেও। সরকার দেখেন অন্য যে কোনো সাধারণ নাগরিক যদি হতো তাহলে তাকে ধরে বেঁধে নিয়ে যেত, কিন্তু এটা তো বেগম খালেদা জিয়া, তাই তাকে নিয়ে আইনের খেলাটা খেলা যায় তাদের সুবিধা মতো। সরকারও সেটা করছে। তো আপনি যেটা বলেছেন যে এটা রাজনীতির অঙ্গনে কোনো বাড়তি উত্তাপ ছড়াবে কিনা, ছড়িয়েছিল কিছুটা, গতকাল পর্যন্ত ছিল, কিন্তু আজকে সেটা আবার পরে বোঝাও গেছে যে আসলে কিছু হবে না, উনি আদালতে যাবেন না, সেটা তো নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। একই সাথে সরকারের দিক থেকেও যে একটা ঢিলেঢালা ভাব আছে, সেটা গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য থেকেও বোঝা গেছে। তিনি বলছেন তিনি নাকি কপি পাচ্ছেন না, থানাগুলোতে নাকি গ্রেপ্তারি পরোয়ানা গিয়ে পৌঁছে নেয়। সুতরাং এটা পুরোটাই দুই দলের দিক থেকেই, সরকারের দিক থেকে এবং বেগম খালেদা জিয়ার দিক থেকে, এটা আইনের এবং তার আইনজীবীরা কেউই আইনের ভাষায় কথা বলছে না, পুরোটাই রাজনীতি করেছেন। সুতরাং এটা রাজনীতিতে কিছুটা তো উত্তাপ ছড়িয়েছেই। বিএনপির সাবেক নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আজকে কোকোর চেহরামে গিয়েছিলেন। তিনি বললেন সাংবাদিকদের যে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া বেগম খালেদা জিয়া গ্রেফতার হবে না, কারণ এটা দুনেত্রীর বিষয়। এগুলো হলো রাজনীতির কথা। এগুলো কথার কথা মানে হলো বাজে কথা, এগুলো এই টাইপের কথাবার্তা। এগুলো রেজা ভাই, আপনি কি আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন? কিছুটা শুনেছি। তিনি যেটা বলেছেন যে জনগণকে, এটাও দেখেন সংসদে যে বক্তব্য দেওয়া হয়েছে, এটা তো রাজনৈতিক নেত্রী তিনি। যেহেতু বেগম খালেদা জিয়া অবরোধের কারণে মানুষ পেট্রোল বোমায় মরছে, আগুন দেওয়া হচ্ছে, তাই তিনি নিজেকে বাঁচাতে তিনি সেখানে যেতে চাচ্ছেন। এটা হলো প্রধানমন্ত্রীর বক্তব্য। আচ্ছা, গাজী ভাই, আপনি কিভাবে দেখেন? বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ একটা বিবৃতি দিয়েছেন আজকে। তিনি বলেছেন যে গণ আন্দোলন যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। আসলে এটা কোন যৌক্তিক পরিণতি, এবং বেগম খালেদা জিয়ার এই যে গ্রেফতারি পরোয়ানা, এই বিষয়ে যদি বলতেন। যৌক্তিক পরিণতিতে যাচ্ছে কি যাচ্ছে না এই মূল্যায়ন আসলে আমি করতে চাই না। এটা তারাই করবে, যেহেতু প্রোগ্রামটা তারা দিচ্ছে, রাজনীতি তারা করছে, তারাই করবে। আমি একজন সাংবাদিক যেটা দেখতে চাই, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা নাই, আমি এটার সাথে একমত। তিনি কিন্তু অতীতে বহুবার সিএমএম কোর্টে, বিভিন্ন কোর্টে কিন্তু উনি হাজিরা দিয়েছে বিভিন্ন সময়, এবং এই আদালতে কিন্তু উনি গিয়েছিলেন। যেভাবে ছাত্রলীগ বিনা কারণে গিয়ে ওই হাজিরার সময়কে হামলা করলো,
এটা কিন্তু অকল্পনীয়। এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে ছাত্রলীগের কেউ ছিল না। পরের দিন কিন্তু আমাদের অলমোস্ট সব পত্রিকায় গোল করে করে আমরা ছবিগুলি কিন্তু ছেপে দিয়েছিলাম যে ছাত্রলীগের কে কি পদবি সহ। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বা তার পুলিশ ছাত্রলীগ এটা বুঝেন নাই, কিন্তু আমরা সংবাদপত্রে কিন্তু এগুলি বা চ্যানেলগুলি একদম ধরে ধরে দেখিয়ে দিয়েছে কারা গিয়ে হামলা করেছে। এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাবেন, তো সেখানে তো ছাত্রলীগের কোনো কাজ নেই, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আছে এবং সেখানে যাবে। এখন ওই ঘটনার পরে উনি কিন্তু আর আদালতে আরো যান নাই, যেটা ইস্তেরা যাবো ঠিকই বলেছে, যাননি এই কারণে। এর আগেও যান নাই না, এর আগে না, অসুস্থ কারণে হয়তো একদুবার জানেন, গিয়েছে এই আদালতে উনি 2 বার না 3 বার গিয়েছে। তিনি 7 বার গিয়েছেন, 63 বার যান নাই, 63 বার। বক্সিবাজারের ঘটনার আগে 47 বার যান নাই। আমি আসতেছি। এখন উনি এই যে সর্বশেষ যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড ঘটলো, আমরা কিন্তু একজনকে গ্রেপ্তার করতে দেখিনি, যে এই যে তারা বিনা কারণে গিয়ে ওখানে হামলাটা করতে পারবে। এখন আদালত আজকে উনি ওয়ারেন্ট ইস্যু করেছেন, ওয়ারেন্টের খারিজের আবেদন জানাইছে, এগুলো নথিভুক্ত করেছেন। এখন আপনি আজকে দেখেন আবার তারেক রহমানকেও ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেটা কিন্তু বলছেন না আইনজীবীর মাধ্যমেই হাজিরা দিতে পারবেন। এখন বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তি যদি তারেক রহমান আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারে, তাহলে বেগম খালেদা জিয়া কেন নয়, তিনি কেন আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন? ওনার আইনজীবীরা যে প্রশ্নটা তুলেছেন, যেহেতু আগে হামলা হয়েছে এরকম ঘটনা, এই বিষয়টি যদি নিশ্চিত না হওয়া যায়, তাহলে উনি কি করে সেখানে যাবেন? এখন সেই কারণে আমি মনে করি যে আদালতের উপরে তো আর আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু এটুকু বলতে পারি, যদি তারেক রহমানকে আপনি ওই সুবিধা দিতে পারেন আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য, তাহলে বেগম খালেদা জিয়া বারবারই তো এই আবেদন করছে। কিন্তু তারেক রহমান তো দেশে নেই, যে কারণে তাকে আইনজীবীর মাধ্যমে। কিন্তু এখন বেগম খালেদা জিয়া দেশে থাকার পরেও তিনি সেখানে যাওয়ার পরে যদি দেখা যায় যারা এই মামলার সাথে তাদের কোনো সম্পর্কিত নেই, তারা যদি গিয়ে হামলা করে, এখানে দুদকের মামলা, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোর্ট আছে, এবং যিনি হাজিরা তিনি যাবেন। তো এখন সেখানে যদি গিয়ে দেখা যায় যে তাকে হামলার শিকার হতে হয় এবং সরকারি দলের লোকজনের দ্বারা, তাহলে এটা তো কোনোভাবেই তো গ্রহণযোগ্য না। এবং সেই কারণেই তিনি তার নিরাপত্তাহীন বোধ করছেন, সেই কারণেই তিনি যাওয়ার ক্ষেত্রে তার এই সমস্ত। আর বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা তো আর একটু ব্যতিক্রমী। আসবো, একটা ফোন আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম সাগর। আপনার কণ্ঠ শোনা যাচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ যখন একটা মামলাতে পড়ি, তখন দেখা গেছে যে 1টা থেকে বা 3টা যদি হাজিরা না দিই, তখন আমাদের জেল কেটে ফেলে বা গ্রেপ্তার করে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে কেন এই জিনিসটা করছে না? হ্যাঁ, কেটে গেছে। প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষের ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সঙ্গে সঙ্গে গ্রেফতার হন। খালেদা জিয়া প্রসঙ্গে হাজিরা না দিলে ধরে নিয়ে যাওয়া হয়, এবং পুলিশ কিন্তু কয়েকদিন আগে বলেছে যে আমরা গ্রেফতারি পরোয়ানা এখনো পাইনি। নাইমুল ইসলাম খান ভাই, ওই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও তো বলেছেন পাননি। এখন আমার মনে হয় যে ইশতিয়াক রাজা ওই জায়গাটা অ্যাড্রেস করেছেন যে আসলে আমরা যদিও সাংবিধানিকভাবে আইনের চোখে সকলের সমান হওয়ার কথা, কিন্তু আইনি কাঠামোর ভিতরে আসলে ব্যবস্থা আছে যেখানে আইনের চোখে সকলে আর সমান না। আসলে যেমন কোনো একজন গ্রেফতার হলে তিনি অ্যারেঞ্জ করে যেতে পারেন যে আমি গেলে ওষুধ দেখিয়ে জেলখানায় না নিয়ে আমাকে হাসপাতালে, ইউনাইটেড হাসপাতালে দিয়ে দিতে হবে। এটা আমরা জানি, কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় লোকজন এরকম অ্যারেঞ্জমেন্ট করে তবে গিয়ে কোর্টে সারেন্ডার করেছেন এই সাম্প্রতিক বছরগুলিতে 1/11-এর পরেই। তো এইরকম আইনের চোখে অসমান হওয়ার ব্যাপার আছে। একটা কথা যে শোনা যায় যে রাজনৈতিক বিষয়, যে কারণে রাজনৈতিক ভাবেই সিদ্ধান্ত হয়, যেহেতু এটা বড় 2 দলের রাজনৈতিক একটা বিষয়, এই ধরনের কিন্তু কেউ কেউ প্রশ্ন উঠান। না, সেটা তো হয়। আমাদের তো এখানে রাজনৈতিক বিষয় আছেই, রাজনৈতিক পরিণতি, রাজনৈতিক প্রতিক্রিয়া, এগুলি তো বিবেচনা করতে হয়। আরো একটা কথা বলি, ধরেন অনেক সময় হয়, ন্যাচারালিও হয়, আমরা যখন বলি যে একটা গ্রামে একটা লোক 10টা লোক কোনো একটা অপরাধ করলো, স্থানীয় একটা বিষয়ে, তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করতে পারবেন। কিন্তু 10টা গ্রামের যখন সকলে জড়িত হয়ে যায়, এটা আইনের পক্ষেও কিন্তু ডিফিকাল্ট, কারণ তখন এটাকে আর স্বাভাবিক একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা যায় না। তাহলে এত মানুষকে আপনি বিচার করবেন কিভাবে?
বিচারের যে নিয়ম, আইন কানুনের যে শাসন, এটা হলো যে মুষ্টিমেয়রা থাকবে দুষ্ট, তাদেরকে আইন দিয়ে দমন করা হবে। কিন্তু যখন এটা মানে ব্যাপক সংখ্যক মানুষ আইন অমান্য করে তো, ধরেন আপনি কারফিউ দিলেন, ছাত্ররা বেশি, কারফিউ ভাঙলো, আমাদের রাজনীতিতে হয়েছে। এখন যখন হাজার হাজার ছাত্র কারফিউ ভাঙে, তখন কি আইন স্বাভাবিকভাবে প্রয়োগ করা যায় না। তো এইরকম আমাদের ব্যতিক্রম তাহলে একটা হয় যে আইনের চোখে সকলে সমান না, ধনীরা একরকম পায়, কারণ সে ওইভাবে আইনজীবী নিয়োগ করতে পারে, আইনের ইন্টারপ্রিটেশন দিতে পারে। গরিব সেরকম আইনজীবী নিতেও পারে না, ইন্টারপ্রিটেশন তার পক্ষে আছে কিন্তু সে ওইটা পারচেজ করতে পারে না, মানে ওইরকম লয়ার সে পায় না। এরকম আমরা নানান ভাবে। তবে একটা কথা বলি, পলিটিক্যাল আরো অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলটা হলো, দেখেন এখন আমরা দেশে একটা অস্বাভাবিক অবস্থা, সরকার কতগুলি কারণ চিন্তা করতে পারে, কি চিন্তা করে আমি জানি না, তাকে গ্রেফতার না করার ক্ষেত্রে কি চিন্তা বা দেরি করার ক্ষেত্রে চিন্তাটা হলো, এক, দেখেন খালেদা জিয়া একটা বড় রাজনৈতিক দলের নেত্রী, বাংলাদেশে প্রায় দ্বিদলীয় ব্যবস্থার মতো হয়ে গেছিল, দ্বিদলীয় ব্যবস্থার একটি দলের প্রধান নেত্রী। এখন তাকে যদি আরেকজন নেত্রীর শাসনামলে গ্রেফতারের প্রেসিডেন্সটা তৈরি করা হয়, এটা কিন্তু ভবিষ্যতের জন্য আরেকটা পরিণতি করবে, ইনভাইট করবে। সো এটা করার আগে 10 বার ভাববে সবাই। দুই, এখন যদি তাকে নেওয়া হয়, নিলে এটার জন্য পরিস্থিতি আর একটু অ্যাগ্রাভেটেড হতে পারে। আপনি যতটুকু নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এটা আরেকটু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এরকম আশঙ্কা অনেকেই করতে পারেন। তো সেই কনসিডারেশনেও যদি দেরি করা হয়, আরো ব্যাপার আছে যে মনে করেন যে আমাদের এখানে যে সহিংসতাগুলি হচ্ছে, এখন যদি খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে নেওয়া হয়, মানে গ্রেফতার করা মানেই তো তাকে এই যে মামলাটাতে এই গ্রেফতারটা কিন্তু 2-3 দিনের বেশি জেলে রাখা যাবে না। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কারণ এটা বেলেবল অফেন্স। উনি গিয়ে হাজিরা দিলে যদি জেলেও নেওয়া হয়, 2 দিন পরেই তাকে এরপরের কোর্টে বেল দিতেই হবে, কারণ এটা বেলেবল। তখন এটা তো আরো ভয়ঙ্কর। তো খালেদা জিয়াকে অ্যারেস্ট করলেন, পরিস্থিতিটা ভোলাটাইল হলো, তারপরে আবার তাকে ছেড়েই দিতে হবে, ভয়ঙ্কর বিপজ্জনক। এই জন্য হয়তো করছে না। আরো একটা কারণ আছে, এখন মনে করেন যে আপনি খালেদা জিয়াকে নিলেন এবং অন্য আরো মামলা টামলা দিয়ে তাকে আর বের হতে দিলেন না। যদি বাইরের এই যে সহিংস পরিস্থিতিটার তখন আরো এসকালেটেড হয়, 2 মানে অথবা যদি এটা আরো দীর্ঘস্থায়ী হয়, তখন সমস্যা হবে। এখন তো খালেদা জিয়াকে আপনি একিউজ করতে পারতেছেন হুকুমের আসামি, জেলখানায় থাকলে তিনি তো আর হুকুমের আসামি না, কারণ উনি তো জেলখানায়। তখন এগুলিও সরকার চিন্তা করতে হয়, আরো চিন্তা করে যখন সরকার মনে করবে, যদি মনে করে যে যত হিসাব নিকাশি আছে তাকে এখন অ্যারেস্ট করতে হবে, তখন হয়তো করবে। অথবা যদি হিসাব নিকাশ বলে যে না, অ্যারেস্ট করলে এটা আমাদের পক্ষে থাকবে না, হয়তো করবে না। তবে আপনি কি বলবেন? সরি, না ঠিক আছে, তাকে জামিন দিতে হবে, ওই বাসায় নিয়ে যেতে হবে না, না ওইটা একটা কথা বলি, যে এটা একটা কথা বলি, এখানে আমি রেজার সাথে দ্বিমত না, একটা এলিমেন্ট নিয়ে নিই আমরা। আচ্ছা প্লিজ, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে হৃদয় বলছি। হ্যাঁ, নাইমুল স্যারের প্রশ্ন যে আইনের কাছে সবাই সমান, তো আচ্ছা এই যে আমরা গত কয়েকটা বছর ধরে দেখছি যে আওয়ামী লীগের সবগুলা মামলা প্রত্যাহার হচ্ছে, কিন্তু বিএনপির কোনো মামলায় প্রত্যাহার হয় না। এটা কি আসলে আইনের কি সঠিক বিচার নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা একটা উদাহরণ যে এটা দিয়েও বোঝা যায় যে আইন ক্ষমতাসীনের পক্ষে, ধনীর পক্ষে, প্রভাবশালীর পক্ষে, ক্ষমতাসীনের পক্ষে এরকম ভাবে হয়। তো আমি যেটা বলছি, যেমন আমরা সাংবাদিকরাও কিন্তু অনেক সময় প্রিভিলেজ নেই, প্রভাবশালী সাংবাদিক প্রিভিলেজ নিচ্ছে। সো এটা নানান ভাবে নেয়। বিরতিতে যাবেন, আমি কি ছোট্ট করে বলবো, ইস্টেক রাজা যেটা বলছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে খালেদা জিয়া যাচ্ছেন না। তবে আমি একটা কথা বলি, রাজনৈতিক ভাবে খালেদা জিয়া এই স্টেজে যেতে চাচ্ছিলেন, তাকে যেটা বেল দিতে হবে এটা কিন্তু দাবিটা না, এটা হলো দাবিটা মুখে বলতে হয়। বেসিক্যালি তার দাবিটা আমি যেটুকু বুঝি হলো যে তাকে তার স্বাধীন ইচ্ছায় তার কার্যালয়ে ফেরার নিশ্চয়তা দিতে হবে। এই রাইট কিন্তু আবার যে কোনো মানুষের আছে, কারণ আমার মুভমেন্টের অধিকারটা আমার থাকা, এইটা দাবি করতে পারে। কিন্তু অন্য দাবিগুলি যে বেল দিতে হবে, আমার মনে হয় না এটা তাদের প্রধান দাবি। আমরা সকলে জানি তাদের মূল কনসার্ন যে খালেদা জিয়াকে এখান থেকে বেরোলে স্বাভাবিক চলাচল না, মানে এখানেই আর ফিরতে দেওয়া হবে না, হয়তো বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এইটা মূল
ওইটাই তাদের টেনশন। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গেই থাকবেন, আশা করছি বিযুক্ত হবেন না। আপনারা দেখছেন সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিলে। আপনাদের সঙ্গে আমরা আছি, আপনারা আমাদের সঙ্গে আছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, জনাব নাইমুল ইসলাম খান এবং জনাব রুহুল আমিন গাজী। একটা ফোন আছে, ফোন নিয়ে আমরা আলোচনায় যাব। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, সোহাগ কুমিল্লা থেকে বলছি। সালাম, বলুন। যে আজকে যে সংসদে যে আলোচনাটা হয়েছে জাতীয়তাবাদের যে বললো যে জঙ্গি কারণে আমরা দেশ আর পাচ্ছি না, তো এর উত্তরে যে গ্রেপ্তারের বিষয়টা নিয়ে, জঙ্গি বলতে বলতে তো সারা দেশের মানুষকে জঙ্গি বানিয়ে ফেলাইতেছে নাকি, এটাই আপনাদের কাছে আরেকটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা নাইম ভাইয়ের কাছে জানতে চাইবো, তার আগে রেজা ভাইকে দিয়ে শুরু করব। দর্শক একজন প্রশ্ন করেছিলেন বিরতির আগে যে এক দলের মামলা প্রত্যাহার করা হয়েছে, আরেক দলের মামলা আছে। আমার মনে হয় এটা উত্তর দিয়েছেন, এটা তো হ্যাঁ, বাংলাদেশের চিরদিনের রাজনৈতিক আমি অংশগ্রহণ করেছি, সরকারের আমলে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। যখন যে সরকার ক্ষমতা আসবে তার নেতা কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মামলা থাকবে এগুলো প্রত্যাহার করে নেবে। এই সরকারও তার ব্যতিক্রম নয়, সে তার নেতা কর্মীদের যে সমস্ত মামলা আছে, আমার ধারণা হাজার হাজার মামলা হবে বোধহয় প্রত্যাহার করে নিয়েছে। এবং একই অবস্থা আমরা দেখেছি 4 দলীয় জোটের সময় 70,000 মামলা তুলে নিয়েছে। এই প্র্যাকটিসটা তো ভয়ানক প্র্যাকটিস, গণতন্ত্রের জন্য আমি বলবো সাংঘাতিক একটা হুমকি। কারণ আইনের প্রতি মিনিমাম মানে সামান্যতম শ্রদ্ধাটুকু থাকলে তো এই কাজগুলো করতে পারে না। আবার উল্টাটাও আছে, যে সমস্ত মামলা দেয়া হয় সেগুলোও কিন্তু খুব হাস্যকর। যেমন সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা, সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ঘড়ি ছিনতাইয়ের মামলা, এরকম মামলা আমরা দেখতে পাবো। এমনও দেখতে পাবো যে কোনো একজন বিএনপি নেতার বিরুদ্ধে হাস্যকর মামলা। এইগুলো তো আমাদের রাজনীতির দুটি দলের পট পরিবর্তনের পরপর যে সমস্ত মামলা দেন এবং যেভাবে মামলা প্রত্যাহার করেন, এটা মোটেও কোনো সুস্থতার লক্ষণ নয়। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী আজকে একটা কথা বলেছেন, সারা দেশের জনজীবন স্বাভাবিক রয়েছে, এটা বলার জন্য বলে বক্তব্যের মূল্যায়ন কি আপনার? আমার কাছে যেটা মনে হয় এটা হাফ ট্রুথ, পুরো সত্য নয়। কিছু কিছু জায়গায় অবশ্যই ঢাকা শহর দেখলে তো আপনার কাছে স্বাভাবিকই মনে হবে অনেক কাজকর্ম হচ্ছে, কিন্তু স্কুল তো খুলছে না, স্কুলগুলো থেকে লেখাপড়া হচ্ছে না, অনেক জেলায় উৎপাদন হচ্ছে না, কৃষি পণ্য ঢাকায় আসতে পারছে না, ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরাই তো রিপোর্ট করছি, আমরা কিভাবে বলি যে পরিস্থিতি স্বাভাবিক আছে? আবার সরকারেরই তো অর্থমন্ত্রী বলেছেন যে পরিস্থিতি ভয়ানক। সুতরাং এইগুলো সবই রাজনৈতিক বক্তব্য, পলিটিক্যাল রেটরিক যেটাকে বলে। আচ্ছা, একটু রুহুল আমিন গাজী ভাই আপনার কাছে যাবো, যে অনেকদিন ধরেই চলছে অবরোধ হরতাল, আর তবে একটা কথা আমি শুধু বলি নেই, সেটা হলো 58 দিনের অবরোধে এবং যেভাবে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করা হয়েছে, যেভাবে জনজীবনকে স্তব্ধ করে দিতে চেয়েছে, সেটা কিন্তু সফল হয়নি। মানুষ কিন্তু ঠিকই তার প্রয়োজনের তাগিদে মানুষ বেরিয়ে আসছে, এবং মানুষ বেরিয়ে আসছে বলে, হরতাল অবরোধ উপেক্ষা করে বেরিয়ে আসছে বলে তারা পেট্রোল বোমারও শিকার হয়েছে। সেটাই গাজী ভাই, এই অবস্থা কতদিন ধরে চলবে? আর বিশেষ করে সাংবাদিক হিসেবে এবং পেশাজীবী সংগঠনের নেতা হিসেবে আপনি একাধিকবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? সর্বশেষ খবর হচ্ছে যে গিয়েছিলাম, দেখা করতে দেয়নি। এটা কিন্তু কয়েকবার দেখা করেছে, সেটা আগে মানে তখন স্বাভাবিক ছিল, এরকম অবরুদ্ধ করে না। অবরুদ্ধ হওয়ার পরে আমি আগেরবার যখন অবরুদ্ধ করেছিল তখন কিন্তু আমি গেলে মোটামুটি অ্যালাউ করেছে, বাধা দেয়নি কখনো। এবারই দেখলাম প্রথম আশা নিয়ে গিয়েছিলাম, বাধা দিল। আমরা সাংবাদিকরা কি হয়, আমরা গেলে হয়তো কিছু জানতে পারি, বুঝতে পারি, এবং সেটা আমাদের অন্যান্য কলিগদের উপকার হয়, বা আমরা ইচ আদার এক্সচেঞ্জ করতে পারি, এটাই হয়। বা আমাদের কোনো বক্তব্য থাকলে দিতে পারি। এখন আপনি যেটা বলছেন যে এটা কতদিন চলবে তো আসলে বলা বড় মুশকিল। যারা রাজনৈতিক দল যারা আছে, 20 দল, যেভাবে তারা কিভাবে চিন্তা করছে, কিভাবে তারা জিনিসগুলি গেছে, মাঝখান দিয়ে আমরা দেখলাম যে জিনিস পড়ছে, আমরা দেখলাম যে গাড়ি পোড়ানো একটু বেড়ে গেছে। দেখেন ঢাকায় আবার 2-3 দিনে বেশ বেড়েছে। হ্যাঁ, আমি যেটা লক্ষ্য করছি, এই যে পেট্রোল বোমা নিরীহ মানুষ যেভাবে প্রাণ হারায়, আমি এটা বরাবরই এটা নিন্দা করি। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে ধরে নিয়ে ক্রসফায়ার নামে গুলি করে হত্যা করে, এটাকে আরো আমি ডাবল নিন্দা করি। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। এভাবে ধরে এনে হ্যান্ডকাপ পরিয়ে বন্দুক যুদ্ধ দেখানো, এটা হাস্যাস্পদ জিনিস। প্রচুর লোককে এই পর্যন্ত হত্যা করা হয়েছে। বাংলাদেশের যে খুন এবং গুমের যে কালচার শুরু হয়েছে,
এটা অতীতে কিন্তু এতটা ঠিক আমরা লক্ষ্য করিনি। কিন্তু কেউ কেউ তো বলে যে এটা ক্লিন হার্ট অপারেশন থেকে শুরু হয়েছে এই ধারা। কখন ক্লিন হার্ট অপারেশন যেটা চলছে, ক্লিন হার্ট অপারেশনে কিন্তু দেখেন আপনি যদি হিসাব নেন, না কেউ বলে আর কি ট্র্যাডিশনটা ওই সময় থেকে শুরু হয়েছে। বলার জন্য কেউ যদি উদ্দেশ্যমূলক বলে সেটা অন্য জিনিস। অপারেশন ক্লিন হার্টে কিন্তু ম্যাক্সিমাম মারা গেছে বিএনপির লোক, কারণ বিএনপির লোকেরা, বিএনপির মধ্যে যারা ছিল ধরেন দুষ্ট প্রকৃতির লোক, তারা ভেবেছিল যে আমরা ক্ষমতায় আছি আমাদের কিছু হবে না। কিন্তু যারা অপারেশন ক্লিন হার্টের দায়িত্ব নিয়েছিলেন, যেই সংস্থা বা বাহিনী যারা নিয়েছিলেন, সেনাবাহিনী, তারা এই অনুমতি নিয়েছিলেন যে আমরা যেটা ধরবো সেটার ব্যাপারে কোনো সুপারিশ করা যাবে না, এবং কেউ সুপারিশ করতে পারেও না। কিন্তু অন্যরা ভাবছে যে আমরা তো ক্ষমতা নেই, সুতরাং আমাদের তো কিছু, তারা পালিয়ে গেছে আগে, তাদের কিন্তু কিছু হয় না। কিন্তু যারা সরকারি দল ছিল তারা মনে করছে আমাদের কিছু হবে না ভেবে মোটামুটি পরিষ্কার করে রেখেছে অপারেশন ক্লিন হার্টে। অপারেশন ক্লিন হার্ট করতে বাধ্য হয়েছিলেন তখন পরিস্থিতিটা এমন হয়েছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের গভর্নমেন্টের আমল থেকে এমন একটা অবস্থা চলে গেছিল যে অপারেশন ক্লিন হার্ট করা ছাড়া তখন আর কোনো পথ ছিল না। কিন্তু তার ধারাবাহিকতাতেই কি এই বিচার না, এখন যেটা চলছে সেটা তো অপারেশন ক্লিন হার্ট না, এখন হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যাকাণ্ড চলছে। এখন আপনি যতগুলি হত্যাকাণ্ড করছে এর মধ্যে কিছু নিরীহ লোক দুই একজন পড়ে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে হয়তো ছাত্রদলের কর্মী, শিবিরের কর্মী বা জামাতের কর্মী বা বিএনপির নেতা, এগুলি হচ্ছে ম্যাক্সিমাম যে বিরোধী দল নেতা কর্মী। এবং আপনি দেখেন এই প্রথম বিভিন্ন বাহিনীর প্রধানরা বা বিভিন্ন বাহিনীর দায়িত্বশীলরা যেসব ভাষায় কথা বলে, আমাদের অতীতে এই ল্যাঙ্গুয়েজগুলি না, ওনাদের দায়িত্ব ওনারা পালন করবে, কিন্তু যেইভাবে ওনারা বলে, এখন হচ্ছে আপনার দায়িত্বশীল, আপনি যদি একটা কথা বলেন, একজন কনস্টেবল কিন্তু আপনার কথার সব অর্থ বোঝার কথা না, সেইটাকে কিভাবে নিবে, কিভাবে করতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইভাবে তাহলে পরিস্থিতি মোকাবেলা কিভাবে হবে, যেটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে? সরকারের পক্ষ থেকে পরিস্থিতির মোকাবেলা তো আসলে পরিস্থিতি যেই জন্য শুরু হয়েছে, যেই জন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই রোগটাই তো সারাতে হবে। যে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে আজকে যে দ্বন্দ্ব এবং যেই জায়গায় এসে আমরা পৌঁছেছি, তো সেই 5ই জানুয়ারি নির্বাচনটাকে যদি আমরা একটা এরকম, আমি অতীতের যে আপনি রেকর্ডগুলি দেখেন যে এইরকম বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে এবং এত বড় ধরনের দলগুলিকে বাদ দিয়ে, এর সাথে আমলে দেখেন আসমা আব্দুর উপরও কিন্তু বিরোধী দল বানানো হয়েছিল, আওয়ামী লীগ বিন বাদ দিয়ে, সেই সংসদ টিকে নেয়। আবার দেখেন জামাত এবং আওয়ামী লীগ এর সাথে সংসদে গেছিল, বিএনপি যায় না, সেই সংসদে বেশি দিন টিকে নেয়। এবং খালেদা জিয়াও পুনর্বিভাগ নির্বাচন করছে, সেই সংসদে কিন্তু টিকাতে পারে না, বাকিরা যায় না। কাজে আমার মনে হয় যেহেতু 20 দলীয় জোটের মতো একটি বৃহত্তম জোটকে বাদ দিয়ে যে নির্বাচনটি হয়েছে, সরকারের উচিত, এটা আমি বলবোই, এবং সরকারের পক্ষ থেকে এই কথা বললেও বলে আমাদের বিরুদ্ধে নানান কথা বলে, কিন্তু আমরা তো দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের কথা বলতে পারবো না। এবং আমরা বলতে চাই যে আমি মনে করি, এবং এদেশের সুশীল সমাজ থেকে অনেকেই মনে করেন যে দুই পক্ষের মধ্যে একটি আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনে আমি মনে করি সমস্যা হবে। এই নির্বাচনটি কবে হবে সেই ডিকটেশন আমাদের দরকার। ভাই আসবো আপনার কাছে আবার। নাইম ভাই, দর্শকের একটা প্রশ্ন ছিল, কি জন্য জঙ্গি সংক্রান্ত বিষয়ে, জঙ্গি সংক্রান্ত বিষয়ে। না, দর্শকের প্রশ্ন ছিল জঙ্গি বলতে, যে জঙ্গি বলতে বলতে আমাদের দেশটাকে জঙ্গিতে পরিণত করা হয়েছে। এখন আবার জঙ্গি অস্বীকার করতে করতেও এক সময় জঙ্গিদেরকে, কিন্তু কেউ দায় স্বীকার করছে, আনসারুল্লাহ বাংলা টিম। না, সেটাই তো, মানে এক সময় হয়েছে যে জঙ্গির ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করা হতো, যে জঙ্গিবাদ এখানে যে মাথাচাড়া দিচ্ছে। আবার এটাও ঠিক যে জঙ্গি তৎপরতা দমনের জন্য বা প্রতিরোধের জন্য আমাদের যেরকম সামগ্রিক সামাজিক একটা ঐকমত্য তৈরি করে এটা মানে প্রতিরোধের ব্যবস্থা করা দরকার, ওইভাবে না গিয়ে আমরা সবটাই পুলিশি অ্যাকশনে যাচ্ছি বলে তাতে জঙ্গি আলোচনা যত বেশি হচ্ছে, এটা প্রতিরোধের জন্য কার্যকর পদক্ষেপগুলি আমাদের সেভাবে হতে পারছে না। আমার মনে হয় যে এটা আমাদের একটা উইকনেস, এবং এইভাবে ক্রমাগত পরিস্থিতির অবনতি হচ্ছে। এবং বাংলাদেশ কি ফিউচারে অতীতের একটা লেবাননের মতো একটা দেশ হবে কিনা, আমি কিন্তু এটা পাকিস্তান হবে, আফগানিস্তান হবে, এরকম আশঙ্কাটা আমার কম হয়। আমার মনে হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি দেখে এটা লেবাননের মতো একটা ভয়াবহ পরিণতি হতে পারে। এই জঙ্গি তৎপরতার সঙ্গে আবার এই যে রাজনৈতিক অস্থিরতা, যেটা গাজী ভাই শেষ করলেন, যে এর থেকে উত্তরণের উপায়, এটা নিয়ে যদি ছোট করে বলেন। ছোট করে এটুকুই বলবো যে গাজী ভাই যে 5 জানুয়ারির নির্বাচনটাকেই মূলত এটা শুরু বলছেন, আমি গাজী ভাইয়ের সাথে এখানে একমত না। কিন্তু যে ঘটনাটা বলেছেন এটা মিথ্যা নয়, এটা সঠিক। আমি সূত্রপাতটা দেখি, ওই যে বিএনপি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা, এবং এর আগে ওই যে বয়স বাড়িয়ে প্রধান বিচারপতি হাসান এবং কে এম হাসান কিন্তু অসাধারণ একটা চমৎকার ভালো বিচারপতি, মানে উনি কিন্তু যদি দায়িত্বটা নিতেন
আমার মনে হয় না কোনো উনি অন্যায় করতেন। বাট দি পয়েন্ট ইজ ওই যে 2 বছর বাড়ানো হলো এটা পুরোটাকে রাজনৈতিকভাবে সন্দেহকৃষ্ট করে ফেলেছে এবং কে এম হাসানের মতো অসাধারণ একজন মানুষকেও বিতর্কিত করেছে, বেইজ্জত করেছে। তা আমি ওই জায়গাটাতে এটার জন্য বিএনপিকে দায়ী করি। আজকের প্রবলেমের জন্য ওই জায়গাটা থেকেই সূত্রপাত, যে এবারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার উপরে আস্থাহীনতা তৈরি হওয়া বা বিতর্কিত হওয়া। কিন্তু তার মানে এই না যে আমাদের নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য করার জন্য কিছু করতে হবে না। সুতরাং আমি দায়িত্ব দিলেও আমি মনে করি, তবে আবার একটা ছোট্ট কথা বলি মানে সংক্ষেপে, যে আমাদের সমস্যা কেবলমাত্র নির্বাচন ব্যবস্থা না, আমাদের সমস্যা যে কিভাবে শেখ হাসিনার উপরে 21শে আগস্টের গ্রেনেড হামলা হলো এবং সেটার আবার সরকার যদি নাও করিয়ে থাকে সেটার বিচারটা প্রপারলি কেন হ্যান্ডেল করা হলো না, আমাদের কেন শাহ SMS কিবরিয়ার মারা যাবে, কেন রহমতুল্লাহ মাস্টার মারা যাবে এবং তাদের বিচারগুলি প্রপার হবে না, এরকম আমরা অনেক বলতে পারি। আমার কথাটা হচ্ছে যে উভয় দিক থেকেই নানান রকম চ্যালেঞ্জেস আছে। আমি বাংলাদেশের অর্থনীতিটাকেও বেগবান করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, রাজনীতিকে শক্তিশালী করানোর জন্য, গণতন্ত্র শক্তিশালী করানোর জন্য। এই জন্য আমি মনে করি আরো অনেকগুলি বিষয় নিয়ে আমাদের একটা জাতীয় সংলাপের সূচনা করতে হবে, কিন্তু সেটাও তো দেশের স্বাভাবিক অবস্থা না থাকলে আপনি এটা প্রত্যাশা করতে পারবেন না। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন। আমার প্রশ্ন হলো রেজা স্যারের প্রতি, মোহাম্মদ ইশতিয়াক রেজা স্যারের প্রতি আমার প্রশ্ন, বেগম খালেদা জিয়ার 8 দিন এবং ওনার বিরুদ্ধে তার পাশাপাশি একটা সার্চ ওয়ারেন্ট হয়েছে ওনার বাসা তল্লাশি করার জন্য। সার্চ ওয়ারেন্টটা 3 ঘন্টার মধ্যে থানায় গেলেন, কিন্তু ওয়ারেন্টটা 1 সপ্তাহের মধ্যেও তামিল হলো না। এটা একটা রাজনৈতিক খেলা। আমার প্রশ্ন, এই যে খেলা, আপনারা যে ওনাকে ওয়ারেন্ট তামিল করলেন না বা আপনার সরকার তামিল করলো না, আইন শৃঙ্খলা বাহিনী, এটা কি আদালত অবমাননা হয় কিনা আমি বিনয়ের সহিত জানতে চাচ্ছি। আচ্ছা রেজা, এটা বলার আগে আমি একটা কথা অ্যাড করে দিই, আপনি এটাকে রিফ্লেক্ট করেন। গতকাল যে মানে আজকে বিচারক যে তারেক রহমানকে উকিলের মাধ্যমে উপস্থিতিটা মেনে নিলেন, যেটা গাজী ভাই বলেছেন, এবং খালেদা জিয়াকে দিলেন না, এটাও কিন্তু একটু অস্বাভাবিক লেগেছে। তারেক রহমান দেশের বাইরে না, দেশের বাইরে, কিন্তু উনি যখন অর্ডারটা দিয়েছিলেন তখনও তো তারেক রহমান বাইরে ছিলেন। এই যে রিভার্স করলো, কিন্তু বলেছেন যে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। কিন্তু আরো একটা কথা বলি যে মানে খালেদা জিয়ার এই মানে বিচারক যে মানে ওয়ারেন্টের ব্যাপারে বললেন, ওয়ারেন্টটা বহাল থাকবে, এটা খুবই সারপ্রাইজিং। উনি তো বলার কথা যে উনি যে হাজির হলেন না, তাহলে গ্রেফতার হচ্ছে না কেন? গ্রেফতারের ব্যাপারে আরো করা কিছু একটা বলার কথা মনে হলো, উনি বললেন না। রেজা ভাই, উনি যে প্রশ্নটা করেছেন যে কেন পৌঁছে নাই, এটা কিন্তু আমার শুরুর বক্তব্যে আমি বলেছিলেন যে আজকে দেখেন একটা ওয়ারেন্ট পৌঁছতে কতদিন লাগে, সরকারও তার প্রতি নমনীয়, কিন্তু অথবা এখানে কোনো পলিটিক্স, এটা সাধারণ মানুষ যদি হতো তাহলে এটা নিশ্চয়ই ঘটতো না, যেটা নাইম ভাই বলছে, আমিও বলেছি। সুতরাং আমি যে দর্শক ফোন করেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই আমি আদালত কি বলেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যে তাকে আদালতের ওই জায়গায় আমার কোনো এখতিয়ারও নাই। কিন্তু ওই যে পুলিশ যে বলছে আমি আজ পর্যন্ত পাচ্ছি না, কিংবা কোর্ট থেকে থানার দূরত্ব কতটুকু, এটা তো প্রশ্ন একটা, যে কেন পৌঁছে না। সার্চ ওয়ারেন্ট দিলেন, বললেন সার্চ করা যেতে পারে, আবার পৌঁছে না। পুরো জিনিসটাই হলো যে রাজনীতির, উনি নিজেই উত্তর দিয়েছেন, কিন্তু তার প্রশ্নের মধ্যে উত্তর আছে। পুরো জিনিসটা কি রাজনীতির খেলা, উনি তো নিজেই উত্তর দিয়েছেন। আচ্ছা, নাইম ভাই শেষ করেছিলেন একটা বিষয় দিয়ে, যে অনেকগুলো বিষয় নিয়ে জাতীয় সংলাপ দরকার। না দেখেন, সমস্যার মূল যদি শুধু ধরেন যে 5 জানুয়ারি নির্বাচন, আমি এটার সাথে একমত না। বাংলাদেশের অমীমাংসিত ইস্যু অনেকগুলো রয়ে গেছে। প্রথম এবং প্রধান একটা ইমিডিয়েট যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই সরকারের সাথে বিরোধী দল, যেটা 20 দলীয় জোটের, তার একটা হলো যুদ্ধাপরাধের বিচার। আপনি যদি আজকে আওয়ামী লীগ সরকার ঘোষণা দেয় যে আমি যুদ্ধাপরাধের বিচার বন্ধ করলাম, আমার ধারণা কালকে থেকে পেট্রোল বোমা বন্ধ হয়ে যাবে। এটার সাথে রিলেটেড তো ওটা, পেট্রোল বোমার সাথে। আপনি এই যে আজকে পেট্রোল বোমা দিয়ে যে মানুষ মারার যে আন্দোলনের নতুন ধারণা, এটা তো আমরা দেখেছি সাইদির বিচারের পর থেকে। মানুষকে পুড়িয়ে মারা, মানুষের সম্পদের উপরে আঘাত করা, রেল লাইনের স্লিপার তুলে ফেলা, পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করা, গ্যাস স্টেশনে আক্রমণ করা, তো আমরা তখন দেখেছি। সেইটারই ধারাবাহিকতায় 5 জানুয়ারি নির্বাচনের আগে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে একই ধরনের। বিএনপি তো আগেও বিরোধী দলে ছিল, এই ধরনের আন্দোলন কিন্তু কখনো হয়নি। এটা এবার হলো যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য।
এখন এই জায়গাটায় এসে রাজনীতিটা কি সেটা কিন্তু পরিষ্কার করছে না কেউ, যে আমরা এই জায়গাটাকে কিভাবে দেখি। আপনি বলছেন ক্রস ফায়ারের সংস্কৃতি, অবশ্যই ক্রস ফায়ার হত্যা গুমের সংস্কৃতিটা কোনোভাবে সাপোর্ট করা যায় না, এবং এখানে প্রচুর নিরীহ মানুষ মারা যাচ্ছে বলে বলা হলো। পেট্রোল বোমায় তো পুরোটাই নিরীহ লোক মারা যাচ্ছে। এদেশে তো গ্রেনেড হামলার সংস্কৃতি চালু হয়েছিল, এবং তার বিচার প্রক্রিয়া নিয়ে কি ধরনের নাটক হয়েছে, জজমিয়া নাটক হয়েছে, সেটা তো দেখা গেছে। ইমামের মতন ক্লিন পলিটিশিয়ানকে হত্যা করা, আমরা কিন্তু শেষ দিকে চলে এসেছি, আমি শেষ করছি। সুতরাং আপনাকে এই বিষয়, অধ্যাপক মোফাক্খারের মতন লোককে তো ঢাকা শহরে ক্রস ফায়ার করে মারা হয়েছে, অসাধারণ বামপন্থী রাজনীতিবিদ, তিনি তো সন্ত্রাসী ছিলেন, কেউ বলবে না। সুতরাং এগুলো তো দেখা গেছে। সুতরাং একটা যদি জাতীয় সংলাপ করতে হয়, সংলাপ অবশ্যই লাগবে। শুধু নির্বাচন কেন্দ্রিক একটি সংলাপ আমার মনে হয় না যে সমস্যার কোনো সমাধান। আমি কিন্তু এটা বলিও নি। আচ্ছা, আমি সেটাই আপনিও তো বলেছেন, নির্বাচন কেন্দ্রিক একটি সংলাপ আসলে সমস্যার সমাধান করবে। আপনার কাছে আসবো গাজী ভাই, সময় একদম শেষ, ছোট করে বলতে হবে, আবার নাইম ভাইয়ের কাছে আসবো এবং রেজা ভাইয়ের কাছে। মানে বিজ্ঞ আলোচক বৃন্দের কারণেই আমি তো ছোট করেই বলতে হচ্ছে, সময় কম, না না মানুষের ছোট মানুষ সেই হিসেবে না 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 সেটা না, এখন যুদ্ধ সময় দিয়েছি। ইস্তেকজারের যুদ্ধর বিচারের জন্য যদি এগুলি হয়ে থাকে, যুদ্ধর বিচার তো থেমে নেয়, ফাঁসিও কার্যকরের ব্যাপারে থেমে নেই। কাজে এটা আমি কোনোভাবে একমত না যে এই জন্য এটা হচ্ছে। কাজে ওইটা তো বিচার চলছে, এই জন্য বিচারটাকে থামাইতে পারে না, এটার জন্য কিছু করতে পারে না। কাজে ওইটা প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া যেভাবে চলছে সেটা এক। আর জাতীয় সংলাপ করতে হবে অনেকগুলি বিষয় নিয়ে। আসলে বিরোধী দল কিন্তু আন্দোলনটি অনেকগুলি বিষয় নিয়ে করছে না, আমরা যেটা বুঝতে পারছি বিরোধী দল আন্দোলন। আর এই যে পেট্রোল বোমা বলেন, এই হরতালের অবরোধের রাজনীতি এটা নতুন না। আমরা আওয়ামী লীগও দেখছি 173 দিন করতে, 130 দিন করতে, তখনও কিভাবে গান ফাটে দিয়ে বাস জ্বালাইছে, 13 জন মানুষ হত্যা, মানে বিভিন্ন জায়গায় কি করা হয়, এগুলি নতুন করে আমাদের সংস্কৃতি, এগুলি কিন্তু আমাদের এই সমাজের কালচার, এগুলি চলে আসছে। সুতরাং আজকে আমরা যদি একটার সাথে সবগুলি মিলিয়ে সমাধান কিভাবে হতে পারে, সমাধান তো খুব পরিষ্কার। সমাধান আমরা যারা বুঝো না বুঝার চেষ্টা করছি, আমি জানি না ওনারা কিভাবে এই সর্বোচ্চ করতে চান। আমরা একেবারেই আসলে আন্তরিকভাবে চাচ্ছি যে এটার সমাধান হওয়া দরকার। এটার সমাধান আমি মনে করি এটা একটা আন্তরিক অর্থব আলোচনার মধ্যে দিয়ে এই সমাধানটি হতে পারে। নাইম ভাই, আমি কিন্তু একভাবে গাজী ভাইয়ের সাথে দ্বিমত না, যে যদি আওয়ামী লীগ আর বিএনপি শুধু নির্বাচন নিয়ে একটা সমঝোতায় পৌঁছে, তাহলে আপাতত যে সংকট এটা থাকবে না। আচ্ছা, আমি আমার কথা বলছি, বাংলাদেশ যে পিছিয়ে আছে, বাংলাদেশের যে অন্যান্য দুর্বলতা, এইগুলিও কিন্তু সংকট, যেগুলি আবার এই দাবি দেওয়ার মধ্যে নাই। এবং গাজী ভাই বলছেন স্থায়ী সমাধান চাচ্ছেন, আমাদের এটা লং টার্ম 20-30 বছরের জন্য তো একটা সমাধান লাগবে, যাতে এটা স্থিতিশীল শান্তিপূর্ণ দেশ থাকে, যাতে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারি, গণতন্ত্র শক্তিশালী হয়। সম্পূর্ণ একমত। আপনি আওয়ামী লীগ বিএনপিকে বসায় দিলেন, আপাতত সমাধান হলো, আবার শুরু হয়ে যাবে, কারণ দুই দলের চরিত্রটা মানুষ কিন্তু জানে। সুতরাং আমাদেরকে লং টার্ম চিন্তা করতে হবে। একটা সামাজিক সাংস্কৃতিক বড় ধরনের জাগরণ যদি না হয়, আপনি কিন্তু প্রচুর অভিজিৎ হত্যা পাবেন, পেট্রোল বোমা পাবেন, ক্রস ফায়ার পাবেন, সবই পাবেন। সুতরাং ওই জায়গায় একটা বড় ক্যানভাসে যদি আলোচনাটা শুরু না হয়, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্ন, 75-এর প্রশ্ন, যুদ্ধাপরাধের প্রশ্ন, গ্রেনেড হামলার প্রশ্ন, ক্রস ফায়ারের প্রশ্ন, 5 জনের নির্বাচনের প্রশ্ন, সবই আসতে হবে সেই আলোচনায়। এটা ছাড়া হবে না। সেই আলোচনাটা হতে পারে, ওই একটা বৃহত্তর পরিবেশে আলোচনা, কিন্তু আমি বিরোধী না। আমি বলছি যে যেই জিনিসটা নিয়ে, যে ঘটনা নিয়ে দুটি দলের মধ্যে বা দুটি জোটের মধ্যে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসে, এবং অবশ্যই রাজনৈতিক অনেকগুলি বিষয় মীমাংসা হওয়া দরকার। আমাদের হাতে সময় নেই। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, জনাব নাইমুল ইসলাম খান এবং জনাব রুহুল আমিন গাজী, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে চমৎকার করে কথা বলার জন্য। দর্শক, রাজনীতির নানা দুঃসংবাদ আমাদের প্রতিনিয়ত ঘিরে থাকে। একটা সুখবর জানিয়ে শেষ করতে চাচ্ছি। খুব শিগগিরই ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশেও কয়েকটা গুরুত্বপূর্ণ জেলায় হাইটেক পার্ক নির্মিত হতে যাচ্ছে। এই হাইটেক পার্ক যদি নির্মিত হয়, তাহলে মাঠের কৃষক, নদীর মাঝি থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রযুক্তি। এরকম স্বপ্ন, এরকম উদ্যোগ বাস্তবায়িত হোক, সেই প্রত্যাশায় আজ শেষ করছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।